আগের দিনে আমরা শিখেছিলাম অ অকার কিংবা আকারের পরে অকার কিংবা আকার থাকলে হয়, অর্থাৎ দীর্ঘস্বরের প্রাধান্য। হর্ষই দীর্ঘয়ের পর যদি হর্ষই দীর্ঘই থাকে দীর্ঘই হয়, অর্থাৎ দীর্ঘস্বরেরই প্রাধান্য। আর হর্ষ দীর্ঘের পর যদি হর্ষ দীর্ঘও থাকে তাও দীর্ঘও হয়, অর্থাৎ সেক্ষেত্রেও দেখেছিলাম দীর্ঘস্বরের প্রাধান্য। হ্যাঁ, আজকে আমরা শিখব নতুন একটা সূত্র, নতুন একটা নিয়ম, স্বরসন্ধির নতুন একটা নিয়ম, যে অকার কিংবা আকারের পর যদি হর্ষই কিংবা দীর্ঘইকার থাকে তাহলে উভয়ে মিলে একার হয়। ঠিক আছে, একটা বিষয় একটু তোমরা পরিষ্কার করে নিবে যে কি করে এই অকার কিংবা আকারের পর হর্ষইকার কিংবা দীর্ঘইকার থাকলে উভয় মিলে একার হয়। এই সন্ধির নিয়মগুলো একটু সংক্ষেপে আমরা এইভাবে বুঝতে পারি। যেমন ধরো, এক্ষেত্রে কি হবে, অকার যুক্ত হর্ষইকার যদি হয় তাও একার হবে, আবার অকার যুক্ত দীর্ঘইকার হলে তাও একার হবে, আবার আকার যুক্ত হর্ষইকার হলে তাও একার হবে, আর আকার যুক্ত দীর্ঘইকার হলে তাও একার হবে। কিভাবে এই একারটা বারবার হচ্ছে, কেন হচ্ছে, তার একটা সংক্ষিপ্ত নিয়ম আমরা এখান থেকে বুঝতে পারি। দেখো, এই ছকটা সম্পর্কে তোমরা পরিচিত। স্বরসন্ধির সময় এই ছকটা আমরা দেখেছিলাম, যেটা মৌলিক স্বরধ্বনি। কি ছিল এখানে, হর্ষই হর্ষু, হর্ষই হর্ষু, এ ও, এ অ আর আ। খুব ভালো করে দেখো কেন এই একার হচ্ছে না। প্রথমে আমরা এটাই দেখি একটা, এখানে দেখো দীর্ঘই, এই মৌলিক স্বরধ্বনির মধ্যে দীর্ঘই নেই, তবু আমরা একটা নিয়ম দিয়ে একটু কিছুটা বোঝার চেষ্টা করবো যে অকার যুক্ত হর্ষইকার সমান একার কেন হলো। দেখো এখানে অকার রয়েছে, তাই তো, এখানে হর্ষইকার রয়েছে, কেন একারটা হচ্ছে না, এই অ আর হর্ষের মধ্যে দেখতে হবে মধ্যে কি অবস্থান করছে। এই অ আর হর্ষের মধ্যে দেখতে গেলে মধ্যে অবস্থান করছে এ, অর্থাৎ আমাদের জীব এই অ, হর্ষই আর অ দুটো উচ্চারণ করার সময় যেখানটা সব থেকে নিকটতম পায়, যেখানে তার উচ্চারণ করতে সুবিধা হয়, সেটা তার কাছে মনে হয় এ স্বরধ্বনি। তাই অকার কিংবা হর্ষই, অকার যুক্ত হর্ষইকার মিলে উভয়ে মিলে একার হয়। একইভাবে আকারের সঙ্গে যদি হয়, আকার আর হর্ষের মধ্যেও মিডিলটা হবে একার। তাই অকার যুক্ত হর্ষইকার কিংবা আকার যুক্ত হর্ষইকার উভয়ে মিলে একারই হয়। আর দীর্ঘই যেহেতু নেই, তাই হর্ষই বা দীর্ঘইটাকে আমরা হর্ষই বা দীর্ঘই একইভাবে ধরতে পারি, তাই একার হয়। এইভাবে সন্ধির ক্ষেত্রে এই পূর্ববর্ণ পরবর্ণ মিলে যেটা মধ্যে অবস্থান করবে সেটাই হবে তার সন্ধির সূত্র অনুযায়ী। আবার একইভাবে যে আমরা যদি হর্ষের সঙ্গে আকারের দেখি, হর্ষ আর আকারের বা হর্ষ আর অকারের, তখন হর্ষ আর আকার, হর্ষযুক্ত আকার মিলে ও হবে, হর্ষযুক্ত অকার মিলে ও হবে। ঠিক একই রকমভাবে এই কারণেই অযুক্ত হর্ষই সমান এ হয়েছে। আশা করি কিছুটা বুঝতে পেরেছ। এই কারণেই সন্ধিতে এই সমান চিহ্ন দিয়ে এই উভয়ে মিলে এই ধ্বনিগুলো উৎপন্ন হয়। ঠিক আছে, স্বরধ্বনির ক্ষেত্রে যেটা মাঝে অবস্থান করবে, দুটো স্বরের মাঝে যে ধ্বনিটা অবস্থান করবে সেটাই হবে ওই ধ্বনির সূত্রের নিয়ম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। দেখো এবার প্রথমটা আমরা দেখি, অকার যুক্ত হর্ষইকার মিলে একার কিভাবে হচ্ছে। ধরো আমি একটা শব্দ লিখলাম, শ্রবণ যুক্ত ইন্দ্রিয় আছে, শ্রবণের শেষে অ আছে আর ইন্দ্রিয়ের শুরুতে হর্ষই আছে, অযুক্ত হর্ষই মিলে একার হবে। তাহলে পূর্ববর্তী শব্দে নিশ্চয়ই যুক্ত হয়ে যাবে, তাই হ্যাঁ, মূর্ধন্য একার হয়ে যাবে, তাই তো, পূর্ববর্তী শব্দের সঙ্গে এই একারটা যুক্ত হয়ে যাবে, শ্রবণ শব্দের সঙ্গেই একারটা যুক্ত হয়ে যাবে, এই একার হয়ে বসবে।
শ্রবণেন্দ্রিয়। কেমন বোঝা গেল? অর্থাৎ অকার যুক্ত হস্যইকার উভয় মিলেই একার হয়েছে, সেই একারটা অবশ্যই পূর্ববর্তী শব্দে বসবে। আর একটা শব্দকে আমরা ভেঙে দেখি, যেমন আমি লিখলাম মৃগেন্দ্র, তাহলে কি হবে বলো? সহজ একদম, মৃগযুক্ত ইন্দ্র, মৃগেন্দ্র। এই এই হস্যই উভয় মিলে একার হয়েছে, বুঝতে পেরেছ? পরেরটা দেখি, অযুক্ত দীর্ঘই সমান একার। কিভাবে হচ্ছে? অযুক্ত দীর্ঘই সমান একার এভাবে হচ্ছে, হয়তো লিখলাম অপযুক্ত ইক্ষা। এই অপর পয়ের সঙ্গে যে অ আছে, অর্থাৎ ব্যঞ্জনের সঙ্গে যে একটা করে স্বরধ্বনি থাকে, অযুক্ত দীর্ঘই সমান একার। তাহলে সেই একারটা কি হবে? অপর সঙ্গে একার হয়ে বসবে, অপেক্ষার একার হয়ে যাবে, তাই অপেকার কয় মধ্যস্থ আকার, অপেক্ষা। এবার একটা শব্দকে আমরা ভেঙে দেখি, করো, এটা করতে পারবে। দেবেশ কি হবে? একইভাবে দেব যুক্ত ইস সমান দেবেশ হবে, তাই তো? দেবেশেও কি হয়েছে? অকার যুক্ত দীর্ঘ ইকার, ইসের দীর্ঘ ইকার, এই দেব অ আর দীর্ঘই উভয় মিলে ইস। পরেরটা দেখি, আকার যুক্ত হস্যইকার সমান একার। একদম সহজ, মহাযুক্ত ইন্দ্র সমান কি হবে? মহেন্দ্র। একদম সহজ, বুঝতে পারছো আশা করি। আর দীর্ঘই, গঙ্গা যুক্ত ইস সমান কি হবে? গঙ্গেশ। মহেশ্বর কি হবে তাহলে ভাঙলে? মহাযুক্ত ঈশ্বর। দেখতে পাচ্ছি আকার যুক্ত দীর্ঘ ইকার সমান একার, এবং এই একার চিহ্ন হয়ে বসতেছে। আকার যুক্ত দীর্ঘ ইকার, আর যুক্ত দীর্ঘ ইকার সমান একার। অর্থাৎ আমরা এখানে এই নিয়মটা দেখতে পেলাম যে অকার কিংবা আকারের পর হস্য ইকার কিংবা দীর্ঘ ইকার থাকলে উভয় মিলে একার হয়। তোমরা এইরকম ভালো করে প্র্যাকটিস করে দেখবে। বইয়ে আরও অনেক উদাহরণ দেওয়া আছে, সেই উদাহরণগুলো নিয়ে তোমরা একটু চর্চা করবে। আশা করি এই নিয়মটা সম্পর্কে কোনো অসুবিধা হবে না। শুধু এখানটায় এই সূত্রটা একটু মনে রাখবে, অকারযুক্ত আকারের পরে, অকার কিংবা আকারের পরে হস্য ইকার কিংবা দীর্ঘ ইকার থাকলে উভয় মিলে একার হয়। পরের নিয়মে চলে যাই। এবারে কি আছে না, অকার কিংবা আকারের পরে যদি অকার কিংবা আকারের পরে যদি হস্যকার কিংবা দীর্ঘকার থাকে তাহলে মিলে ওকার হবে, আর সেই ওকারটা এই ওকার হয়ে বসবে। কেমন? আগের সব উদাহরণটা দিয়ে বোঝাতে গিয়ে আমি একটু বলে দিয়েছিলাম। তাহলে কি হবে? অকার যুক্ত হস্যকার সমানও ওকার, অকার যুক্ত দীর্ঘ উকার সমানও ওকার, আকার যুক্ত হস্য সমানও ওকার, আকার যুক্ত দীর্ঘকার সমানও ওকার। কেন এটা হচ্ছিল আমি আগেও বলে দিয়েছিলাম। দেখো, অকার কিংবা আকার পর হস্য উকার কিন্তু দীর্ঘকার, আমরা এই হস্য উটা নিচ্ছি, মৌলিক স্বরধ্বনি নিয়ে তো দীর্ঘও থাকে না, তাই দেখো এই অকার যুক্ত হস্য উকার হলেও এই অকার আর হস্য এর মধ্যে কি অবস্থান করছে? ও, তাই অযুক্ত হস্য যখন হচ্ছে তাই ওকার হচ্ছে, যেহেতু হস্য আর অ এর মধ্যে ও আছে। ঠিক আছে, অ আর হস্য এর মধ্যে যে ধ্বনিটা থাকবে সেই ধ্বনিটাই হবে সন্ধির উত্তর। এই দুটো ধ্বনির মিলনে সেটাই উৎপন্ন হবে, তাই অযুক্ত হস্য সমান ও হয়েছে। একইভাবে দেখো, আ যুক্ত হস্য সমান তাই ও হচ্ছে। দেখো আর হস্য এর মধ্যেও কি অবস্থান করছে? ও,
আর অ আর হস্যের মধ্যে অবস্থান করছে ও, তাই অ যুক্ত হস্য সমান ও হয়, আর আ যুক্ত হস্য সমান ও হয়। এবার আমরা একটা একটা করে উদাহরণ দিয়ে প্র্যাকটিস করে দেখি। প্রথম সূত্রটা অনুযায়ী দেখি, নিয়ম বলে লিখে দিই। একটা কী হবে, প্রথমটা অযুক্ত হস্য সমান ও কী করে হচ্ছে এবার দেখি আমরা। এগুলো তোমরা পারলে খাতায় ভালো করে তুলে নিয়ে আরও অনেক এক্সাম্পল দিয়ে প্র্যাকটিস করবে। যেমন ধরো আমি লিখলাম তীর্থযুক্ত উদক, তীর্থযুক্ত উদক সমান, তাহলে কি হবে, তীর্থের সঙ্গে অযুক্ত আছে, তীর্থ আর উদকের হস্য আছে, সেটা কি হয়ে বসবে বললাম, ওকার হয়ে বসবে, তাই তো, ওকার হয়ে বসবে অবশ্যই পূর্ববর্তী শব্দের সঙ্গে। তাহলে তীর্থটা তীর্থ থাকবে না, তীর্থ হয়ে যাবে, আর হস্যটা এই এর সঙ্গেই যুক্ত হয়ে গেছে তীর্থ হয়ে, তাহলে কি হবে, তীর্থ, বাকিটা বসে যাবে দক, তীর্থদক। কেমন বোঝা গেল? আর একটা আমি শব্দ বলছি, ভেঙে করি এরকমভাবে। ধরো আমি লিখলাম পূর্ণ দন্তন্য জফল আকার হবে, মূর্ধন্য, এটা মূর্ধন্য জফল আকার হবে, পূর্ণদক। তাহলে কি হবে, পূর্ণ যুক্ত উদক, তাই তো, পূর্ণদক আছে, আমি এখানে পূর্ণ করে দিলাম অকার, আর উদকের হস্য নিয়ে চলে আসলাম। এটাকে আমি কি করেছিলাম, ভাঙা থেকে ওকার করেছিলাম, আর এই শব্দটা যে ওকার আছে সেই ওকারটাকে ভেঙে করলাম অকারযুক্ত হস্য উকার, তাই পূর্ণদক হয়ে গেল পূর্ণযুক্ত উদক। ভেরি গুড, একদম সহজ। পরেরটা দেখি, পরের নিয়মটাই কি পাচ্ছি না, অকার যুক্ত দীর্ঘ উকার থাকলেও কি হচ্ছিল, ওকার হচ্ছিল। একদম সহজ, একটা উদাহরণ দিয়ে দেখে নিই। চল যুক্ত উর্মি, উর্মি বানানটা এরকম হয় নিশ্চয়ই। তাহলে চলর সঙ্গে অকার আছে, আর উর্মি এই দীর্ঘ আছে, উভয় মিলে কি হয়ে যাবে, ওকার। সেই ওকারটা কোথায় যুক্ত হবে, চলর সঙ্গে, পূর্ববর্তী শব্দের সঙ্গে, তাই তো, যে ওকার যুক্ত দীর্ঘ ওকার হবে, উভয় মিলে ওকারটা ওকার চলর সঙ্গে যুক্ত হবে পূর্ববর্তী শব্দের সঙ্গে। তাহলে আমি কি করব, চলরমি, ঠিক আছে। একটা শব্দকে ভাঙি তাহলে এরকমভাবে, হয়তো বললাম নবড়া, কি হবে, নব, অকার যুক্ত শব্দ এনে দিয়েছি, নব যুক্ত উড়া, নবযুক্ত উড়া, নব অকার আর দীর্ঘ উকার উভয়ে মিলে ওকার, নবড়া হয়েছে। পরের নিয়মটা আমরা দেখি, আকার যুক্ত দীর্ঘ উকার উভয়ে মিলেও ওকার হয়। আচ্ছা, আকার যুক্ত হর্ষ উকার হয়নি, আকার যুক্ত হর্ষ উকারটাই করতে হবে, আকার যুক্ত হর্ষ উকার উভয় মিলেও ওকার হয়। একটা উদাহরণ দিয়ে দেখে নিই আমরা, মহা যুক্ত উৎসব সমান কি হবে, মহোৎসব, তাই তো, মহা আকার হর্ষকার উভয় মিলে ওকার হয়েছে, তাই মহোৎসব, সেই ওকারটা মহ হয়ে গিয়েছে। একটা শব্দ থেকে ভাঙি এরকম, কথোপকথন, কি হতে পারে, কথোপকথন, এই ওকার শব্দটাকে আমাকে ভাঙতে হবে, তাহলে ওকার ভাঙলে আমরা কি পাবো, আকার যুক্ত হর্ষকার পাই। এখানে যে কথ আছে, কথ, সেই ওকারটা হয়েছে কোথা থেকে, আকার যুক্ত হর্ষকার, তাহলে আমি কথ শব্দর সঙ্গে আকার যুক্ত করলে কি হয়, কথা হয়ে যায়, কথা, তাই তো। আর পরে রইলে কি, হর্ষ পড়ে রয়েছে, তাহলে বাকিটা কি করলো, উপকথন, সেই ওকারের পরে হর্ষ লাগিয়ে দিলাম, উপকথন। এইভাবে তোমরা প্রত্যেকটা শব্দকে ভেঙে ফেলতে পারো, ঠিক আছে। তারপর দেখি আকার যুক্ত দীর্ঘ উকার উভয় মিলে
ওকার হয়। দেখি এরকম উদাহরণ একটা, হয়তো বললাম মহা যুক্ত উর্মি, মহার আকার আছে, উর্মির দীর্ঘকার আছে, উভয় মিলে ওকার হয়ে গেলে মহ হয়ে যাবে, তাহলে হবে কি মহর্মি। গঙ্গা যুক্ত তাহলে কি হবে উর্মি, গঙ্গর্মি। ঠিক আছে, এইভাবে তোমরা বাড়িতে আরও অনেক প্র্যাকটিস করবে। আমি কতগুলো হোম টাস্ক দিয়ে দিচ্ছি, হোম টাস্ক দিয়ে দিলাম, এগুলো আমাকে করে অবশ্যই পাঠিও নিয়ম সহ লিখে। সহোদর, নিয়ম সহ লিখবে, সহোদর করবে, আচ্ছা তারপরে করবে দামোদর, তারপরে করবে পাদোদক, বোধ, বোধোদয়, বোধোদয় করবে, গণেশ করবে, উমেশ করবে, কি কি দিলাম সহোদর, দামোদর, পাদোদক, বোধোদয়, গণেশ, উমেশ, আচ্ছা তারপর এটা করবে স্বেচ্ছা, মৃগেন্দ্র, সিদ্ধেশ্বরী, সিদ্ধেশ্বরী, কতগুলো হয়েছে 1 2 3 4 5 6 7 8 9, আরেকটা দিয়ে দিই সিদ্ধেশ্বরী, বীরেন্দ্র, এই 10টা করে পাঠাবে। ঠিক আছে, এই 10টা আমাকে করে পাঠিও। হলো, তাহলে আজকে আমরা কটা নিয়ম শিখলাম? 3টা নিয়ম শিখেছি আজকে। অকার কিংবা আকারের পর হ্রস্ব দীর্ঘ থাকলে একার, অকার কিংবা আকারের পর হ্রস্ব দীর্ঘ থাকলে ওকার। ঠিক আছে, আচ্ছা এই দুটো নিয়মই শিখেছি আজকে। তাহলে এই দুটোই করে আমাকে ভালো করে করে তোমরা পাঠিও, আর ভালো করে বইটা পড়ে নিও, না বুঝতে পারলে আমাকে আবার জিজ্ঞেস করো।